No armed forces have been used in the conduct of the election. 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালরাতে ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছিল যে ঘাতক। ঘটনার পরপরই সেনানিবাসের জিওসির কাছে ইংরেজিতে ঠান্ডা গলায় বার্তা পাঠিয়েছিল, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। হ্যাঁ, আমরা কথা বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর অব মোহাম্মদ মোজাফফর হোসেনের। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন এই খলনায়ক। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির নির্মম নিয়তি তাকে টেনে এনেছে আইনের খাঁচায়। শেষ মুহূর্তে নিজের নাকের নিচে একটিমাত্র জন্মচিহ্ন আর একটি ছোট ভুলেই চিরতরে চুরমার হয়ে গেল তার ৪৫ বছরের ছদ্মবেশের ব্লুপ্রিন্ট। ১৯৮১ সালের ৩১ মে যখন সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়, তখন আরেক সহযোগী মেজর খালেদকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান মোজাফফর। নিজেকে আড়াল করতে মুছে ফেলেন নিজের আসল অস্তিত্ব। ১৯৯৭ থেকে ৯৮ সালের দিকে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থানকালে জাল নথির সাহায্যে তৈরি করেন ভুয়া পাসপোর্ট। এই আন্তর্জাতিক জাল নথির ওপর ভর করে তিনি বিশ্বের একাধিক দেশে সফর করেন এবং ইন্টারপোলের চোখ ফাঁকি দেন। দীর্ঘ ৪.৫ দশকে পুরনো চেনা পরিমণ্ডল এবং নিজের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে কোনোভাবেই কল ট্র্যাকিং বা নজরদারিতে না পড়েন। জীবনের শেষ ভাগে এসে সম্পূর্ণ নতুন এক ছদ্মনামে রাজনীতি বিমুখ এক সাধারণ বৃদ্ধের বেশে অত্যন্ত গোপনে ফিরে আসেন বাংলাদেশে। বসবাস শুরু করেন ঢাকার অন্যতম সুরক্ষিত ও অভিজাত এলাকা বনানী ডিওএইচএসে। প্রতিবেশীদের কেউই ভাবেনি তার পাশের ফ্ল্যাটের এই শান্ত বৃদ্ধই আসলে ইতিহাসের এক কুখ্যাত খুনি। কিন্তু খুনি মোজাফফরের অবস্থান নিয়ে গোয়েন্দাদের কাছে কোনো স্পষ্ট ক্লু ছিল না। তাহলে এই অসাধ্য সাধন কিভাবে হলো? ডিবির অনুসন্ধানী টিম প্রাথমিকভাবে মোজাফফরের মেয়ের কর্মস্থলের সূত্র ধরে তদন্ত শুরু করেন। জানা যায় তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়েক মাস ধরে মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বনানী ডিওএইচএস এর একটি সম্ভাব্য বাড়ি চিহ্নিত করেন। কিন্তু নিশ্চিত হবেন কিভাবে? চেহারা বদলে ফেললেও মোজাফফরের একটি শারীরিক বৈশিষ্ট্য ডিবির নথিতে আগে থেকেই ছিল। তার নাকের ঠিক নিচে রয়েছে একটি তিল সদৃশ কালো দাগ। চেহারা বদলালেও এই জন্মচিহ্নটি পরিবর্তনের কোনো সুযোগ ছিল না তার। আর এই চিহ্নটিকেই অভিযানের মূল সূত্র হিসেবে বেছে নেয় ডিবি। বুধবার গভীর রাত ডিবির চৌকস দল ছদ্মবেশে কড়া নাড়ে সেই বাসার দরজায়। ভেতর থেকে দরজা খোলার পর গোয়েন্দারা কোনো ভয়ভীতি না দেখিয়ে অত্যন্ত স্বাভাবিক আচরণ করেন। তারা নিজেদের মেয়ের অফিস থেকে আসা কর্মী পরিচয় দিয়ে মেয়ের নাম ধরে খোঁজ করেন। এত রাতে অফিসের লোক দেখে ঘরের ভেতর থেকে এগিয়ে আসেন সেই বয়স্ক বৃদ্ধ লোক। তিনি জানতে চান এত রাতে অফিসের কাজ কেন, আমাকে বলুন কি বিষয়। বাড়ির অল্প আলোতেও তীক্ষ্ণ নজরের গোয়েন্দাদের চোখ এড়ায়নি বৃদ্ধের নাকের নিচের সেই পরিচিত তিলটি। কৌশল হিসেবে কর্মকর্তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? ঠিক তখনই সরল বিশ্বাসে আর অতি আত্মবিশ্বাসে বৃদ্ধের মুখ ফসকে নিজের আসল নামটি বলে ফেলেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। ব্যাস, মুখ থেকে নাম বের হওয়ার পরেই এক পলকেই পকেট থেকে বেরিয়ে আসে হ্যান্ডকাফ। চোখের পলকেই দীর্ঘ ৪৫ বছরের চতুর পলাতক আসামি বন্দী হয়ে যায় ডিবির শিকলে। হতবম্ব চাহনি আর অপ্রস্তুত আত্মসমর্পণ বুঝিয়ে দেয় ডিবির এই ব্লুপ্রিন্ট কতটা নিখুঁত আর পরিপক্ক ছিল। দীর্ঘ ৪৫ বছর পর হলেও আইনের হাত থেকে রেহাই পায়নি ইতিহাসের এই খলনায়ক। অপরাধী যত চতুরই হোক না কেন, একটি ছোট্ট সূত্রই কি তার পুরো সাম্রাজ্য ধ্বংসের জন্য যথেষ্ট নয়? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।